নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি সেই অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই অনুষ্ঠান মানে একটু নতুনত্ব থাকে, একটু অন্য রকমের ধারা থাকে, যেটার মাধ্যমে আপনারা অনেক কিছুকে আবিষ্কার করেন, নতুনত্বকে খুঁজে পান। সবচেয়ে বড় কথা তার কারণ আমরা যে এই যে প্রত্যেক দিনকার আমাদের জীবনে নানান রকমের অনুষ্ঠান দেখি, ঠিকই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখি, আপনারা হয়তো ভাবেন যে একঘেয়েমি এসে যায়, অনেক সময় মনোটোনাস চলে আসে আপনাদের মধ্যে। একেবারেই নয়, এই অনুষ্ঠানটা একটু অন্যরকমের ভিন্ন স্বাদের অনুষ্ঠান, যার মাধ্যমে আপনারা নতুনত্বকে খুঁজে পান। সত্যি তাই, তার কারণ আমাদের যিনি গেস্ট থাকেন তিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে নানান ভাবে উপকারের জায়গাটাকে কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু তিনি কিন্তু মানুষকে পৌঁছে দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি একাধারে কিন্তু যেমন জ্যোতিষ, তিনি একজন হস্তরেখাবিদ, বাস্তু বিশেষজ্ঞ অর্থাৎ বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে তিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজিও তিনি কিন্তু সেই পদ্ধতির মাধ্যমে তিনি কিন্তু মানুষকে নতুনত্বকে খুঁজে বেড়ান। তার কারণ একটাই যে কিছু নিখুঁত নির্ভুল বিচার, যেটাকে বলে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তিনি কিন্তু মানুষকে একেবারে টপমোস্ট জায়গায় পৌঁছে দেন। তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি আমাদের অনেক জানার বিষয় রয়েছে, তার কারণ আমাদের পরপর তো আমাদের এপিসোডে আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট একটি জায়গা, যেটা হলো আমাদের বাস্তু, যেখানে আমরা বসবাস করি, আমাদের যেখানে থাকার জায়গা, বসবাসের জায়গা, ভালোবাসার জায়গা, ভালো থাকার জায়গা, এবং অনেকটা সময় কাটানোর জায়গা। সেই জায়গাটাকে কিভাবে আমরা পজিটিভ জায়গায় সবসময় তৈরি করে রাখবো, সেখানে কিভাবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে, কিভাবে সেখানে সবসময় একটা পজিটিভ ওয়েতে আমরা চলবো, সবকিছু আমরা বিশদভাবে আজকে জানবো। আমাদের সঙ্গে তিনি উপস্থিত হয়েছেন, আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মানেই আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আর এই সরাসরি তার কাছে চলে যাওয়া, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার। নমস্কার। আমি প্রথমেই বললাম যে আমাদের বাস্তু মানেই কিন্তু আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, আমাদের সেখানে আমাদের মানে জীবনের মনে হয় অনেকটা দিনই আমরা সেখানে কাটাই। চাকরি বাকরি তো থাকে, আমাদের আয় উন্নতি সবকিছু আমাদের থাকে ঠিকই, কিন্তু সেখানে আমাদের জীবনের অনেকটা সময় আমরা কাটাই আমাদের পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন পরিজন সবাই আমাদের সেখানে আসে। কিন্তু বাস্তুতে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেটারও আপনি প্রাইমারি একটা স্টেজ বলেছেন, কি কি সমস্যা আসতে পারে বা কি কি দোষ থাকলে সেখানে নানানভাবে নেগেটিভিটি তৈরি হয়। আজকে আমরা আরো বিশদভাবে সেটা জানবো। অবশ্যই বাস্তুতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তো আলোচনা করে চলেছি বেশ ধারাবাহিকভাবে। এখন আপনারা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, তারা আমাদের যখন আমার লাইভ প্রোগ্রাম হয় 25 মিনিটের প্রোগ্রাম, তো যখন আপনারা ফোন করেন, এই অল্প সময়ে যে ফোনটা করছেন, অল্প সময়ের মধ্যে যে বিচারটা বলা হচ্ছে, সেই বিচারটা কিন্তু একটা সার্বিক বিচার আপনাদের বলা হয়। অনেক কিছু কিন্তু একটা জন্মছকে দেখার থাকে। হ্যাঁ, এটা মানুষ আসলে তার দশা রাশি এগুলো বিচার করে তার কেমন যাবে ভবিষ্যৎ বলা, সেক্ষেত্রে তার যেখানে যা সমস্যা আছে সেগুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করিয়ে দেওয়া কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দায়িত্ব পড়ে। সেই হিসেবে আমরা যখন আমি চেম্বারে দেখি অনেক কিছু বিষয় কিন্তু এই জ্যোতিষে যারাই আপনারা দেখাতে আসছেন, অনেক কিছু বিষয় মাথায় রেখে তবে কিন্তু একটা প্রেডিকশন করা হয়। এটা কিন্তু কোনো 2 মিনিট বা 5 মিনিট চেম্বারে বসে প্রেডিকশন কিন্তু ব্যাপারটি নয়। এটা কিন্তু একটু সময় লাগে দেখতে, সেই বিষয়ে আপনার যা কিছু সমস্যা নিখুঁতভাবে দেখা কিন্তু এক্ষেত্রে খুব জরুরি হয়। এবং বাস্তু নিয়ে দিদি যেটা বলছিলেন, বাস্তুর ব্যাপারটা, এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা পার্ট। জন্মছকের পাশাপাশি বাস্তুটা এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো আমাদের বেশিরভাগ টাইমটা কাজে কর্মে যে যেখানেই যাই না কেন, আমরা বাস্তুতে কিন্তু দিনের শেষে আসি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বাস্তুতে বেশি মেজর টাইমটা কিন্তু স্পেন্ড করি। এই বাস্তু কিন্তু রিলেট করে থাকে যে জীবনে কতটা উন্নতি করতে পারবেন, একজন জাতক বা জাতিকা কতটা সে জীবনে সফলতা পাবে, সেটা কিন্তু বাস্তু নির্ধারণ করে দেয়। পূর্বেই আপনাদের বলেছি বেশ কিছু টিপস, যেগুলো বাস্তুতে থাকলে নেগেটিভ হয়, তার সেগুলো কিছু কিছু জিনিস পালন করলে কিন্তু ভালো হয়। এইগুলো তো রয়েছে, এগুলো তো পালন করতেই হবে। আর আরেকটা বিশেষ বিষয় রয়েছে, যেটা আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতি।
এই কৃষ্ণমূর্তি সনাতন পদ্ধতিতে আমরা যারা দেখি বৈদিক সনাতন জ্যোতিষটা খুব ভালো জিনিস, সেই বিচার সেইভাবে আমরা করে থাকি সনাতন পদ্ধতির মাধ্যমে। কিন্তু পাশাপাশি জানবেন কেপি অ্যাস্ট্রোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতি, এটা কিন্তু খুব ভালো ফলদায়ক, খুব সূক্ষ্ম প্রেডিকশন করা যায় এবং এক্সাক্ট পিন পয়েন্ট প্রেডিকশন, ঠিক কখন আপনার ঘটনাটি ঘটবে সেটা এক্সাক্ট বলা, যেটা সনাতন জ্যোতিষে যেটা সম্ভব তার থেকে আরো কিছু বেশ ভালো করে বলা সম্ভব কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে। যেমন কি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ আসে, তাহলে কিন্তু আমরা যেমন সনাতন পদ্ধতিতে ধরুন কারো চাকরি হবে কিনা সেটা আমরা দেখতে গেলে কি করি, দশম ভাব থেকে আমরা দেখি লগ্নের দশম ভাব কি বলছে, দশমপতি কোথায় অবস্থিত, কোনো বাজে ভাবে বসে আছে কিনা গ্রহটা, কোনো নেগেটিভিটি রয়েছে কিনা হরোস্কোপে, তার চাকরি হলে কিভাবে কি হবে, সেগুলো কিন্তু আমরা প্রাইমারি দেখে নিই। দশমাংশ ছক থেকেও দেখা যায় বিষয়টা, দশম ভাব থেকে যেমন দেখি দশমাংশ চার্ট থেকেও কিন্তু দশম ভাবের বিচার করে আমরা বলতে পারি যে চাকরি তার কোথায় হবে, কি হবে ইত্যাদি। এক্ষেত্রে আমরা যখন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যাব তখন কিন্তু এই সাবলর্ড, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সাবলর্ডের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই সাবলর্ডটি বলে দেবে যে আপনার চাকরি হলে কোথায় হবে, বাড়ি থেকে দূরে হবে না কাছে হবে, চাকরিটি কন্টিনিউ করতে পারবেন না মাঝপথে ছেদ আসবে, চাকরিতে আরো বেটার অপরচুনিটি পাবেন নাকি ওখানেই থেমে যেতে হবে, ওই একঘেয়ে চাকরি করে রিটায়ার করে লাস্ট জীবন কাটিয়ে দেবেন। এটা কিন্তু নিখুঁতভাবে চাকরি রিলেটেড সমস্ত প্রশ্নের জবাব পিন পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব হয় কিন্তু দেখবেন কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে বিচার করে। সনাতন অ্যাস্ট্রোলজির পাশাপাশি, বিচারের পাশাপাশি কিন্তু আমি নিজে আমার ক্ষেত্রে বলতে পারি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও কিন্তু দেখে নিই একজন জাতক বা জাতিকার হরোস্কোপটি কি বলছে। পাশাপাশি থাকে হস্তরেখা বিচার। একটা মানুষের এতগুলো দিক দেখে তবেই কিন্তু সঠিক প্রেডিকশন, তাকে সঠিক গাইডলাইন্স দেওয়া সম্ভব। শুধু ওপর বিচার করে দিয়ে ছেড়ে দিলাম কিছুটা প্রতিকার দিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে সাকসেস পাবে না। সেইভাবে কিন্তু উন্নতি হয়তো সাময়িক হবে, পার্মানেন্টলি উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে যাবে। সেক্ষেত্রে সনাতন পদ্ধতি পাশাপাশি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ফেলে সেটাকে রিচেক করিয়ে নিয়ে হস্তরেখার সাহায্যে হরোস্কোপ এবং হাত দুটো একই প্যারালালি ঠিক বলছে কিনা, কোথায় অসুবিধা, এটা ভালো করে জাজমেন্ট করে তবেই কিন্তু এটা প্রেডিকশন আমি দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু এই কৃষ্ণমূর্তি পদ্ধতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি হয়, দশম ভাবের সাবলর্ড যদি 2, 6, 10 কে কানেকশন করে আর 8, 12 কে যদি কানেকশন না করে, শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে জানতে হবে জাতক কিন্তু সুপ্রতিষ্ঠিত ভালো চাকরি পাবে। এর সঙ্গে যদি 4 যুক্ত হয় তাহলে স্থায়ী চাকরি পাবে। 11 এর কানেকশন আসে তাহলে কি হলো, সেই চাকরিতে উত্তরোত্তর প্রতিষ্ঠা পাবে, জীবনে ভালো দাঁড়াতে পারবে সে, সেই চাকরি কিন্তু তার ভালোভাবে চলবে। আবার দশম ভাবে সাবলর্ড যদি দেখা যায় 2, 6, 10 কে কানেকশন করেছে, আবার 1, 5, 9 কেও কানেকশন করেছে। 1, 5, 9টা হচ্ছে নেগেটিভ হাউস 2, 6, 10 সাপেক্ষে, তখন কি হবে, চাকরি কিন্তু হবে। সেক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা ব্যর্থতার পরে সেই জাতক দেখা গেল চাকরি পাবে। এবার চাকরিটা নিয়মিত কন্টিনিউ করতে পারবে তো, যদি 1, 5, 9 আবার 8, 12 যুক্ত হয়ে গেল, তাহলে কিন্তু নির্দেশ করে দিচ্ছে যে চাকরি কন্টিনিউ করতে পারবে না, চাকরিতে মাঝখানে গিয়ে আবার ছেদ হয়ে যাবে। এগুলো যেমন কৃষ্ণমূর্তি ছক চোখের সামনে আসলেই ইজিলি বলে দেওয়া সম্ভব, নিখুঁতভাবে বলে দেওয়া সম্ভব একজন জাতক বা জাতিকা কি তার চাকরি হবে, কোথায় হবে, বিদেশে হবে কি বাড়ির ভাত খেয়ে সে কাজ করতে পারবে, চাকরিতে কতটা উন্নতি করতে পারবে, চাকরির পাশাপাশি সে ব্যবসা করবে কিনা, চাকরি করলে কোন প্রোডাক্টটা নিয়ে করবে,
কোন গ্রহটা তার চাকরির জন্য বাধা দিচ্ছে, সেই গ্রহটার উপযুক্ত প্রতিকার, এটা কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আরো সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু বর্ণনা করা যায়। আচ্ছা, আমি এবার আসি বাস্তুর বিষয় নিয়ে। বাস্তু নিয়ে আমার আলোচনা চলছিল। বাস্তুতে এটাও কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আমরা যদি দেখি, চতুর্থ ভাবের সাবলর্ড 4 ভাবকে যদি কানেকশন করে, 10 ভাবকে যদি কানেকশন করে, 11 ভাবকে যদি কানেকশন করে, 12 ভাবকে যদি কানেকশন করে, তাহলে এবং সঙ্গে মঙ্গল যুক্ত থাকে, তাহলে কিন্তু কোনো জাতক বা জাতিকার জমি বা বাড়ি হয়। সেক্ষেত্রে কিন্তু সে নিজে বাড়ি তৈরি করতে পারবে যখন এই মঙ্গলের জায়গায় শনি এসে উপস্থিত হবে। তখন কানেকশনটা হয়ে যাবে 4, 11, 12 এবং সঙ্গে শনি। সেক্ষেত্রে দেখবেন সেই জমির উপর সে নিজে বাড়ি করতে পারছে। বড় বাড়ি হবে কিনা, এটা যদি 4, 9, 11 এর যদি কানেকশন পাই, বৃহস্পতি শুক্র যদি দেখি যুক্ত হয়ে রয়েছে, জানতে হবে সেই জাতক বা জাতিকা জীবনে বড় বাড়ির মালিক হবে। এবং সেই বাড়ি কোনো মন্দিরের সম্মুখে হবে কিনা, সেক্ষেত্রে দেখতে হবে চতুর্থ ভাবে সাবলর্ড যদি 4, 9 কে যুক্ত করে বসে থাকে, সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়, তাহলে কি হবে, জাতক বা জাতিকার বাড়ি যেটা হবে না, সেটা মন্দিরের সামনে হবে বা বাড়ির সামনে একটা মন্দির থাকবে। এই কানেকশন গুলো খুব সুন্দর ভাবে বোঝা যায়। আবার এই 4, 9 চতুর্থ ভাবে সাবলর্ড 4, 9 কানেকশনের সঙ্গে যদি দেখা যায় রবি গ্রহ বসে গেল, তাহলে দেখবেন যে জাতক বা জাতিকার বাড়ির সামনে কোনো সরকারি অফিস, এই ধরনের কিছু প্রতিষ্ঠান থাকবে। সেখান থেকে কিন্তু এগুলো ক্লিয়ার কানেকশনটা পাওয়া যায় কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী। এছাড়াও বাস্তুর আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে বাস্তুর রং। কোন কালারটা বাস্তুতে আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে লাভবান হবেন, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা বাস্তুর বিষয়ে। হ্যাঁ, আমরা সত্যি আরো আমরা জানবো। অবশ্যই আপনারা অধীর আগ্রহে বসে আছেন স্যারকে কোথায় কখন পেয়ে যাচ্ছেন, আমি সেটা জানাবো অবশ্যই। তার কারণ আমাদের একদিকে যেমন সনাতন জ্যোতিষ সম্বন্ধে তিনি মানুষকে অনেক কিছু জানাচ্ছেন, তার সঙ্গে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারাও কিভাবে আমরা একেবারে নিখুঁত নির্ভুল বিচার পাবো, সেটাও তিনি কিন্তু বলছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা ব্যক্ত করছেন। আমি একটু বলে দিচ্ছি তাকে কোথায় কখন পাবেন। প্রথম নিজস্ব যে চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো রাজপুর চৌহাটি মোড়। সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধবার এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার ভাবছেন যে এই জায়গাটা কোথায়, এক্সাক্ট জায়গাটা আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি, যেটা হলো বারুইপুর গামী একটা, সেটা তো আছেই। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে মেট্রো স্টেশন, অর্থাৎ যেই মেট্রো স্টেশনটা হলো কাজী নজরুল মেট্রো স্টেশন, সেখানে নেমেই কিন্তু আপনারা বারুইপুর গামী আপনারা অটো স্ট্যান্ড আছে, অটো বা বাসে আপনারা কিন্তু মাত্র 15 মিনিট লাগবে এই চেম্বারটিতে আসতে। একেবারে রোডের সামনে, আপনারা প্লিজ সেখানে একটু আসুন। তার কারণ এই যে যারা রয়েছেন ওই চত্বরে, যারা রয়েছেন বা ওইখান থেকে যারা আসতে সুবিধা হবে, তারা কিন্তু এই জায়গাটা লোকেশন করুন, লোকেট করুন, এই জায়গাটায় আপনারা পৌঁছে যান, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়। এই জায়গাটা আমি বলে দিলাম। আরেকটি যে জায়গা, সেটা হলো নিজস্ব চেম্বার, যেটা হলো সুভাষ গ্রাম। প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, যেটা হলো প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং দমদম শিথির মোড়, সেটা হলো শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরেও আপনারা বন্ধুরা পাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন, বহরমপুরেও পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা কিন্তু যেই ফোন নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে, যেটা লাল বক্সের মধ্যে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন, যেটা হলো হেল্পিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার। সেই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলবেন এবং অবশ্যই বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন, সেটাও আপনাদের বারবার বলে দেওয়া হচ্ছে, যেটা হলো 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার, আর এই নাম্বারের মাধ্যমে আপনারা রাত্রি 10টার পরেও স্যারের সাথে কথা বলতে পারেন, সেটাও আমি একটু জানিয়ে দিলাম। আপনারা যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। আমার মনে হয় যে জীবনের তো সমস্যা তো থাকবেই, কিন্তু সেই সমস্যার সমাধানও আছে, স্যার সেই কথাটাই বলেন। তার জন্য অবশ্যই কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরব স্যার। চতুর্থ ভাবের সাবলর্ড যদি 3, 4, 12 কানেকশন করে এবং বুধের সঙ্গে সম্পর্কযুক্ত হয়,
তাহলে দেখবেন জমি সম্পত্তি ঘরবাড়ি নিয়ে মামলা অশান্তি এগুলো লেগে থাকে। এছাড়াও কি হয়, বারবার বাড়ি পরিবর্তন হয়। এই যে পরিবর্তনগুলো, এই যে সমস্যাগুলো আসে, এগুলো কিন্তু খুব নিখুঁতভাবে বিচার করা যায়। আরেকটা বিষয় হচ্ছে বাস্তুতে সিঁড়ির ব্যবহার। সিঁড়ির ব্যবহারটা কিন্তু খুব উল্লেখযোগ্য। সিঁড়ি কখনোই বাড়ির মাঝখান থেকে ওঠা কিন্তু ভালো হয় না। সিঁড়ি বাড়ির মাঝখানটা বলা হয়, বাস্তুর মাঝখানটাকে বলা হয় ব্রহ্মস্থান। ব্রহ্ম অর্থাৎ বাস্তু পুরুষের নাভি, বাড়ির মাঝখানটা। মানুষেরও যেমন নাভির উপরে যদি কোনো ভারী বস্তু বা কিছু করা হয় তাহলে যতটা প্রাণঘাতী হয়, বাস্তুর ক্ষেত্রেও কিন্তু অনুরূপ শাস্ত্র মতে বর্ণনা করা হয়েছে যে যদি বাস্তু পুরুষের ব্রহ্ম স্থানে কোনো ধরনের খনন কার্য করে সেখান থেকে কোনো সিঁড়ি ওঠে, সেক্ষেত্রে কিন্তু খুব ডেঞ্জারাস হয়, সেই বাড়ির সদস্যদের কিন্তু খুবই ক্ষতি হয়। সেক্ষেত্রে সর্বদা বর্জন করতে হবে বাড়ির মাঝখান থেকে সিঁড়ি যেন কোনোভাবে প্ল্যানে, আপনার বাড়ি তৈরির সময় প্ল্যানে যেন না থাকে। এবং যারা পুরনো বাড়ি কিনবেন তারাও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, বাড়ির ব্রহ্মস্থান থেকে কিন্তু সিঁড়ি উঠে গেছে সেই রকম না কেনার জন্য। একটু অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। সিঁড়িতে আর কি নেগেটিভ হয়, স্পাইরাল সিঁড়ি, স্পাইরাল যেগুলো হয় সেই ধরনের সিঁড়িও কিন্তু বাড়ির বাস্তুর ক্ষেত্রে অশুভ। স্পাইরাল অর্থাৎ হচ্ছে আপনার স্প্রিং এর মতো যেরকম রাউন্ড করে যে হয় না, ওই সিঁড়ি কিন্তু আপনার বাড়ির বাস্তুর জন্য খুবই অশুভ, নেগেটিভ হয়। সুতরাং ওই ধরনের যদি সিঁড়ি থাকে, সেই ধরনের সিঁড়ি যুক্ত বাড়ি বর্জন করতে হবে। আপনি নিজে বানালেও ওই ধরনের সিঁড়ি বানানোর পরিকল্পনা থেকে বিরত থাকা ভালো। এছাড়া সিঁড়ি সবসময় ক্লকওয়াইজ ভালো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিন্তু সিঁড়িতে ক্ষতি হয়। এই সিঁড়িটা কিন্তু বাস্তুতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সিঁড়ি মানে জীবনে উন্নতির পথ, ওঠার পথ। এই সিঁড়ি যার যত ভালোভাবে থাকে বাস্তুতে, সে কিন্তু জীবনে সাকসেস পায়। সিঁড়ির সবসময় স্টেপ যেটা হবে না, সেটা বিজোড় সংখ্যায় হওয়া ভালো, 7টা 9টা 13টা 11টা এইভাবে যদি হয় সিঁড়ির ধাপগুলো আর কি, সেক্ষেত্রে কিন্তু দেখবেন খুব ভালো হয়। সিঁড়ি সবসময় হাফ সার্কেল সিঁড়ি কিন্তু শুভ হয় না, এটাও খেয়াল রাখতে হবে। অনেকে সিঁড়ির নিচে রান্নাঘর করেন, রান্না করেন সিঁড়ির তলায়, প্রচন্ড অশুভ। সেটা কিন্তু বাস্তু দোষ ঘটায়, আয় উন্নতি হতে দেয় না, সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যেতে দেয় না। এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সিঁড়ির নিচে কিন্তু কখনোই রান্নাঘর চলে না। পূজা রুম, অনেকে ঠাকুর ঘর বানায়, যে জায়গা আছে ঠাকুর ঘর বানিয়ে দিলাম, সেটা কিন্তু আরো বেশি অশুভ। এতে কিন্তু ভগবানের অশ্রদ্ধা করা হয়। সিঁড়ির নিচে কখনোই কিন্তু ঠাকুর ঘর শাস্ত্র মতে শুভ নয়। সেই বাড়িতে কিন্তু বড় ধরনের ক্ষতি আসতে পারে, বিপদ আসতে পারে। শুরুতে দেখুন এগুলো বোঝা যায় না। আপনারা ভাবতে পারেন যে আমার বাড়িতে তো আছে, কারো কারো বাড়িতে হয়তো থাকতে পারে, ভালোই তো চলছে, কিন্তু এর ফল কিন্তু পেতে হবে, মানে সমস্যায় পড়বেনই। আর যখন পড়বেন সমস্যায় কিছু করার থাকবে না। সে কারণে এগুলো শাস্ত্রের কথা, এগুলো আপনারা যদি মেনে চলতে পারেন এতে কিন্তু আপনাদের ভালো উপকার হবে। বাস্তুর জন্য সিঁড়িটা একদম খুবই গুরুত্বপূর্ণ। সিঁড়ি থেকে পূজা রুম শুরু বা সিঁড়িতে এসে শেষ শুভ হয় না, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। রান্নাঘরের ক্ষেত্রেও তাই, সিঁড়ির গোড়ায় রান্নাঘর বা সিঁড়ির থেকে টপকে গিয়ে রান্নাঘর, এটাও কিন্তু অশুভ। সুতরাং সিঁড়ি বাস্তুতে যারা বানাবেন বা বাড়ি যারা বানাবেন, তারা কিন্তু সিঁড়ির বিষয়গুলো যেগুলো বললাম, খুবই ছোট ছোট পয়েন্ট বাট খুব এফেক্টিভ, এগুলোকে কিন্তু মাথায় রেখে বানাবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা ভালো উপকৃত হবেন। এবং অবশ্যই বাস্তুবিদকে দেখিয়ে বাড়ি বানানো সব থেকে ভালো। কিন্তু আমি যেগুলো বলছি প্রাইমারি পর্যায়ে এগুলো বানার জন্য, সেক্ষেত্রে কিন্তু দেখবেন খুব ভালো উন্নতি করতে পারবে। মানে এগুলোকে সচেতন করে দেওয়া, আর একজন বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে করলে কিন্তু আপনার কোনো এই যে সমস্যাই আসবে না, যেটা কিন্তু স্যার বারবার করে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন। যদি আপনি একজন এক্সপিরিয়েন্স বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে কাজটি করেন তাহলে তো আর কোনো কথাই নেই। সেটাই কিন্তু তিনি বলে দিলেন, কারণ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় সেইভাবে আপনাদের অ্যাওয়ার করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন যে এইগুলো
ভুলগুলো প্লিজ আপনারা করবেন না, যার জন্য আপনাদের এই যে বাড়ি বা বাস্তুর ক্ষেত্রে ভীষণভাবে এফেক্টেড হতে পারে, ভীষণভাবে ক্ষতি করতে পারে। এই যে শরীরের উন্নতি হচ্ছে না, সারাক্ষণ রোগ ভোগ নিয়ে পড়ে আছেন, বা চাকরির উন্নতি নেই, আর্থিক উন্নতি নেই, সবকিছু কিন্তু এই বাধা দেয় কিন্তু এই বাস্তুর ক্ষেত্রে। সেটাই কিন্তু তিনি বারবার করে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন। তার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, তবেই কিন্তু আপনারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা করে ফেলেছেন তাদের তো কিছু করার নেই, কিন্তু যারা এখনো করেননি তাদের ক্ষেত্রে এটা বলা, আর করে ফেলেছেন সেটাও রেকটিফিকেশন আছে, সেটাও তো স্যার বারবার করে এই যে আমাদের ধারাবাহিকভাবে যে অনুষ্ঠানটি আপনারা ফলো করুন, দেখুন, দেখবেন আপনারা এর মধ্যে সবকটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিভাবে এর মধ্যে থেকে রেকটিফিকেশনের একটা ব্যবস্থাও রয়েছে, সেটাও কিন্তু তিনি করে দেবেন। তার জন্য কিন্তু অবশ্যই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। তার জন্য কিন্তু চেম্বারগুলো আপনাদের জানতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি, রাজপুর যেটা চৌহাটি মোড়, সেটা একদম কিন্তু কাজী নজরুল ইসলাম মেট্রো থেকে নেমে বারুইপুরগামী যে বাস বা অটো রয়েছে সেখানে থেকে মাত্র 15 মিনিট হলেই তার চেম্বারে পৌঁছে যাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আপনারা প্রতি রবিবার, সেদিন কিন্তু রবিবার সকাল 10টা থেকে 3টার মধ্যে পাচ্ছেন, এবং বুধবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং সুভাষগ্রাম যেটা, সেটাও নিজস্ব চেম্বার প্রতি বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু 7টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া জয়নগরে প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। দমদম সিথির মোড় শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন, বহরমপুরেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর রেড বক্সে যে নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই রেড বক্সের নাম্বারের মাধ্যমে বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এছাড়াও রাত্রি 10টা পরে আপনারা কথা বলতে পারেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 9051200976, এই নাম্বারটি হলো ফোন নাম্বার। এই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা প্লিজ কথা বলবেন। আরেকটা আপনাদের জানানো, কোন কোন দিন আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, আপনারা প্লিজ প্রত্যেক বৃহস্পতিবার যেমন সন্ধ্যে 6টার সময় লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, তেমন শনিবার ও দুপুর 3:45 দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার আপনারা অনুষ্ঠানটি দেখছেন, সোম থেকে শুক্রবার দেখতে পাচ্ছেন 9:45 আপনারা অনুষ্ঠানটি দেখছেন, সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন আপনারা সোম থেকে শুক্রবার 10:35 সকালবেলায় দেখতে পাচ্ছেন, এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আপনারা প্লিজ এগুলো একটু নোট ডাউন করুন। এছাড়াও আপনারা যারা মিস করছেন তাদের জন্য তো সোনার বাংলার ইউটিউব সার্চ করলে কিন্তু আপনারা অনুষ্ঠানটি পরপর দেখতে পাচ্ছেন। আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি, আমরা একটু টিপস বা আপনারা খাতা কলম নিয়ে নিশ্চয়ই। সাদা শিবলিঙ্গ কখনোই কিন্তু বাড়ির জন্য শুভ হয় না, এটা রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। শিবলিঙ্গ কোনটা রাখা উচিত বা কিভাবে পুজো করা উচিত সে নিয়ে পরবর্তী কোনো সময় সুযোগ পেলে অবশ্যই জানাবো। আর নিত্যরত শিব, নটরাজ শিবের মূর্তি বা গণেশের মূর্তি নিত্যরত, এটাও কিন্তু বাড়ির বাস্তুর জন্য খুব অশুভ, এটা খেয়াল রাখবেন এইগুলো যেন না থাকে বাড়িতে। আর সকাল সন্ধ্যায় বিজোড় সংখ্যায় ঠাকুর ঘরে যদি ধূপ জ্বালান অথবা যদি বাস্তুতে ধূপকাঠি জ্বালান, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকৃত হবেন। বকুল ধুনো একসঙ্গে যদি নারকেল ছোবড়া দিয়ে জ্বালানো যায় বাস্তুতে নিয়মিত, তাহলেও কিন্তু বাস্তু সমৃদ্ধ হয়, বাস্তু কিন্তু সেক্ষেত্রে অনেক নেগেটিভিটি কাটতে পারে। এগুলোকে একটু খেয়াল রাখুন, ছোট ছোট টিপস কিন্তু খুব কার্যকরী। আর একটা জিনিস, যাদের বাস্তু অলরেডি খুবই অশুভ হয়ে রয়েছে তারা কি করতে পারেন, 900 গ্রাম আখের গুড় অথবা 900 গ্রাম বাতাসা, এটা মঙ্গলবারে কোনো গরিব মানুষকে যদি দান করতে পারেন না, দেখবেন এতে কিন্তু উপকার পাবেন। আরো একটা ভালো কার্যকরী উপাচার হচ্ছে কি, আপনি যে কোনো তামার বাসন, তামার থালা হতে পারে, তামার কোনো গামলা হতে পারে, তার মধ্যে 9টা গোটা ফল, এটা নিয়ে আপনার বাড়ির যিনি কুলপুরোহিত, যিনি আপনার বাড়ি সারা বছর পুজো করেন, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যা কিছু আপনার বাড়ির যে শুভ মঙ্গলময় কার্যগুলো যা কিছু হয়, যে পুরোহিত করেন নিয়মিত, তাকে আপনি বাড়িতে ডাকুন। যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার ডাকবেন, সূর্যোদয়ের 1 ঘন্টা 35 মিনিট পরে ডাকুন। দেখো ওই তামার বাসনে 9টা ফল সমেত ওনাকে হচ্ছে আপনি দান করে দিন, বাড়িতে ডেকে শুদ্ধভাবে স্নান করে পবিত্র বস্ত্রে এটা দান করুন। আর দান করলে জানেন তো অবশ্যই দক্ষিণা দিতে হয়, নইলে দানের মাত্র থাকে না, কিছু দক্ষিণা দিন। এটা বছরে একবার পারলেও করুন, এতে কিন্তু খুব উপকার পাবেন। আমাদের আরো অনেক কিছু জানার বিষয় থাকবে, নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, 9051200976। অবশ্যই বুকিং করে আসবেন। একদম সময় শেষ, আপনাকে অনেক